দাদা, ছোট লোকের সঙ্গে আমার কোনো আপোষ নেই। আমি আজই পুলিশ সুপারের সঙ্গে দেখা করে জিজ্ঞাসা করব আমাদের মতো সাধারণ নাগরিকরা এ দেশে বাস করতে পারবে কি না। আমার অনুরোধ দাদা। দেখ সন্দীপ, তুই আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস। তোর আজকালাতেই আজকে এই ছোট লোকগুলো মাথায় চড়ে বসেছে। যারা একদিন আমার মুখের সামনে আসতে ভয় পেত, তারা আজকে মুখে মুখে তর্ক করছে। যুগ বদলে যাচ্ছে দাদা, ওরাও মানুষ। ঘৃণা করে অবহেলা করে ওদের দূরে সরিয়ে রাখলে আমাদের মঙ্গল হবে না। আমার মঙ্গলের কথা তোমাকে ভাবতে হবে না। কুকুরকে আমি কোনোদিনই ঠাকুরের মর্যাদা দেব না। এই ভাস্কর্য ধরে মরবে, তবু কোনো ঘৃণে স্পর্ধা সহ্য করবে না। বিষয় সম্পত্তির খোঁজ আমি রাখি না, তবুও কানে যখন কথাটা উঠেছে, তাহলে কি কি করছো তুমি? কি করব? দিতে আমার 10,000 টাকা লুট করে নিয়ে গেছে। আমি ধার চেয়েছিলাম ওই ধর্মদাসের কাছে, কিন্তু বেটা তাকেও পথের ফকির করে দিয়ে গেছে। আমি আশ্চর্য হয়ে ভাবছি, এই দেশে কি আইন কানুন বলে কিছু নেই না? আমরা সবাই বিষয় ডাকাতের রাজত্বে বাস করছি। বিষয় কি ডাকাত হয়ে জন্মেছিল দাদা? সন্দেহ দিনের পর দিন, মাসের পর মাস ওরা উপোস করে থেকেছে। দুর্ভিক্ষের সময় ওরা কচু কলমি সেদ্ধ করে খেয়েছে, তবু ওদের লুট করে খাবার প্রবৃত্তি হয়নি। কিন্তু বিনা দোষে ছেলেটাকে মেরে তুমি অজ্ঞান করে দিলে। ওর বৃদ্ধ বাপটাকেও পর্যন্ত রেহাই দাওনি তুমি। সেই আক্রোশে বিষে যদি ডাকাত হয়েই থাকে, তাদেরকে দোষ দেওয়া যায় না। কিন্তু বিষে সব ক্ষেত্রে ডাকাতি করে না। এক শ্রেণীর ডাকাতরা ওর নাম ভাঙিয়ে খাচ্ছে। পুলিশ সুপারকে আপনি ফোন করে দিয়েছেন? কিন্তু এদিকে এমন একটা ব্যাপার হয়ে গেল হুজুর। কি ব্যাপার? ওসিরের একটা পা কেটে বাদ গেছে, শুনেছেন তো? হ্যাঁ হ্যাঁ, ডক্টর মিত্র আমাকে সব কথাই বলেছেন। পাটা গেছে যা, কিন্তু মাথাটার গোলমাল হয়ে গেছে হুজুর। বলেন কি মাথা গোলমাল? হ্যাঁ হুজুর, আমাকে দেখলেই বলে আমার 3,000 টাকা দাও, আমার 3,000 টাকা দাও, আমাকে হিস্সা দাও। কি গেরো বলুন তো হুজুর। এইভাবে বেঁচে থাকার চেয়ে ওর মরে যাওয়াই উচিত ছিল। আহারে, নজওয়ান ছেলেটার কি অবস্থা হলো। আচ্ছা ভুজনবাবু, আপনি কি স্নান করেন না? কেন করতো? না, আপনাকে দেখে তো মনে হয় না। মনে হয় পরনের ওই কাপড়টা অনেক দিন জলের স্পর্শ পায়নি। সঙ্গে টাকা কড়ি করে নিয়ে ঘুরছেন নাকি? কে বলছে? আমি টাকা পাবো কোথায়? পেট ভরে দুবেলা খেতে পাই না, আমার পকেটে টাকা থাকবে? রহস্য করছেন ছোট বাবু। আজকে নিলামের তারিখ, তাই না? হ্যাঁ, মানে আমি শেষ তারিখ হয়ে যেত, জমা দিয়েছিলাম। মনে হয় সবই ভাগ্য। বেরিয়ে এসেছিল তো। একদিন যে বাড়িতে দোল দুর্গোৎসব হতো, বাইজিং আসতো, সপ্তাহব্যাপী রং তামাশা হতো, আর আর কয়েকদিন পর সেই বাড়ি ছেড়ে আমাদের চলে যেতে হবে। সবই ভাগ্য, সবই ভাগ্যের নিষ্ঠুর পরিহাস। আপনি ভয় পাচ্ছেন কেন হুজুর? সম্পত্তি নিলাম হয়ে গেলেও আপনার দেবত্ব সম্পত্তি যা আছে, আপনার জীবন অনায়াসে কেটে যাবে। কিন্তু মাত্র 10,000 টাকার জন্য এত বড় বিরাট সম্পত্তি নিলাম হয়ে যাবে? এর জন্য দায়ী হচ্ছে ওই বিষে ডাকাত। ও যদি টাকাটা লুট না করতো। আচ্ছা হুজুর, আপনার শ্বশুর মশাইয়ের কাছে তো আপনি গিয়েছিলেন, উনি কি বললেন? হাতি যখন দয়ে পড়ে, চামচিকিতেও তখন লাথি মারে ভুজঙ্গ বাবু। আর আত্মীয় বলুন, বন্ধু বান্ধব বলুন, বিপদে কেউ আপনার পাশে থাকবে না। আরে শ্বশুর মশাই তো আমার মুখের সামনেই বলে দিলেন, ভস্যে ঘি ঢালতে উনি রাজি নন। দেখি
কিসের রসিদ এটা? কি কে দিয়ে গেল খোকা বাবু? ওই তো একটা লোক দিয়ে গেল। সুজঙ্গ বাবু, আমার এই বিরাট সম্পত্তি রক্ষা পেয়েছে। খাজনার 10,000 টাকা জমা হয়ে গেছে। আমি তাহলে আসি। হ্যাঁ, আমি আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। ভগবান আছে, ভগবান আছে। কে জমা দিল খাজনার টাকা? আরে নিশ্চয়ই শ্বশুর মশাই। তিনি মুখে যাই বলুন না কেন, তার মেয়ে জামাই পথের ভিখারি হয়ে ঘুরে বেড়াবে তা তিনি নিশ্চয়ই চান না। আশ্চর্য! আরে মশাই, এটা আশ্চর্য আবার কি দেখলেন? সন্দীপ, ভিতরে গিয়ে তোর বৌদিকে বল তার বাবা আমার মান সম্মান রক্ষা করেছেন। বুঝুন বাবু, হ্যাঁ, বলুন। আপনি আজই দুটি পাঠা কেনার ব্যবস্থা করুন। মা কালীর মানসিক পুজোটা আজই আমি সেরে ফেলতে চাই। যাচ্ছি হুজুর, আমি এক্ষুনি যাচ্ছি। দুটো নজর কান্তি পাঠানে আমি এক্ষুনি আসছি। নমস্তে বাবুজি, আপনি তো জমিদার ভাস্কর চৌধুরী। কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে কি করে চিনবেন, আমি তো আর দেশে থাকি না, আমি উত্তরপ্রদেশের লখনৌতে থাকি। বীর সাজ্জাদ হোসেন আমার মামা। আচ্ছা, মামা আমাকে পাঠালেন আপনার কাছে। কিন্তু কেন বলুন তো? লখনৌ থেকে একজন বাইরে এসেছেন মামার ওখানে, নাম মতি বাই। পুরো উত্তর ভারত গজল গানে মজবুত। যেমন দেখতে সুন্দরী তেমনই তার সুরেলা কণ্ঠ। তাই মামা বললেন গজল গানের মজবুত হচ্ছেন জমিদার ভাস্কর চৌধুরী। তিনি যদি মেহেরবানি করে গরিবের এতিমখানায় পায়ে ধুয়ে যান। কবে বসবে মেহফিল? আজ সন্ধ্যার পর অনেকটা পথ। আমরা পালকি পাঠিয়ে দেবো, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। বেশ, আমি যাব। বহুত বহুত শুক্রিয়া বাবুজি। আমি তাহলে মামাকে গিয়ে বলছি আপনি আসছেন, ঠিক বিকেল 5টার সময় পালকি পাঠিয়ে দেবো। এখন তাহলে আমি আসি, নমস্তে। ঠিক আছে, আসুন। তোমার চৈতন্য হলো না দাদা? সন্দীপ, একটু আগেই তুমি হু বাতাস করছে সম্পত্তি চলে যাচ্ছে বলে, আর সম্পত্তি ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার মেজাজ আমূল বদলে গেল। এদিকে বলছো মা আমাকে মা কালীর পুজো দেবে, আর তুমি এদিকে মেহফিলে যাবে। আরে সন্দীপ, বাঁচতে গেলে সবেরও প্রয়োজন আছে। কারণ আমার দেহের রক্ত বইছে আভিজাত্য, যেটা তোর দেহের রক্তে নেই। কারণ তোর মাতুল বংশ ছিল চাষা। দাদা, তোকে আমি কিন্তু শেষবারের মতো সাবধান করে দিচ্ছি সন্দীপ, আমার কোনো কর্মের সমালোচনা তুই করবি না। ভাস্কর চৌধুরী কোনো হীনের স্পর্ধা সহ্য করে না। নমস্কার ভাস্কর বাবু। নমস্কার, নমস্কার। আপনি কি বিশেষ ডাকাতকে গ্রেপ্তার করতে পারলেন? আগে না। দেখুন ভৈরব বাবু, কি জন্য আছেন আপনারা? একটা সমাজ বিরোধী ডাকাত দিনের পর দিন আইন কানুনের তোয়াক্কা না করে এই নির্বিবাদে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। তাকে গ্রেপ্তার করে তো দূরে থাক মশাই, তার টিকিটও পর্যন্ত আপনি খুঁজে পাচ্ছেন না। আর এর উপরে বলেন আপনাদের উপর ভরসা রাখতে। আমরা তো চেষ্টা করছি। যাই চেষ্টা করছেন, শয়তানটা আমার 10,000 টাকা লুট করে নিয়ে গেল। আমার লাঠিয়াল বসিরের একটা পা ভেঙে দিল। আরে ধার চেয়েছিলাম ধর্মদাসকে, তাকেও বেটা পথের ফকির করে দিয়ে গেল। একটা কথা বলবো ভাস্কর বাবু, বলুন। বিশে টাকা কিন্তু জনসাধারণের রাস্তা ভাজন। ভৈরব বাবু, হ্যাঁ, গত 2 মাস আগে প্রবল বন্যায় গরিব মানুষদের সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি। না সরকার না জমিদার মহাজনেরা এগিয়ে এসেছিল ওই বিশে টাকা। ভৈরব বাবু, বিশ্বে লঙ্গর খেলা খুলে হাজার হাজার নিরন্ন মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করছে। বিষের হানির আঘাত হতে পারে, কিন্তু ওর মনে রয়েছে এক মহৎ প্রাণ। সন্দীপ, আমার অনুরোধ দাদা, এতদিন তুমি ওদের কাছে 2 হাত ভরে নিয়েছো, বিনিময়ে দাওনি কিছু। এবার তুমি অন্তত তাদের কিছু দাও। যুগ যুগ ধরে জমে থাকা ওদের মনে আসতো, একদিন বিস্ফোরণ ঘটিয়ে চূর্ণ করে দেবে তোমার ওই আকাশ চুম্বি পাথর। আমি মুশকিল আসান করতে পারি। বলুন হুজুর, কোনো মুশকিল আছে আপনার? আরে ফকির সাহেব, হাত দেখতে পারো? চলুন, কেউ নেই। দেখো তো আমার হাতে কি আছে। আলহামদুলিল্লাহ,
ছিল আপনার সেটা কেটে গেছে, তবে অনেক টাকা চুরি আছে আপনার। হুজুর হুজুর দুটো নজর কান্তি পাঠা আমি জোগাড় করেছি। চোর ধরে দিতে পারেন ফকির সাহেব? চোর? বিশে ডাকাত আমার 10,000 টাকা লুট করে নিয়ে গেছে। নেই বাবুজি, বিশে টাকা চুরি করিনি। ফকির সাহেব, আমি নখদর্পণে দেখছি কে চুরি করেছে আপনার টাকা। আমি আসছি হুজুর, আমি আসছি। আমাকে বলছেন, আমাকে বলছেন? চোর এখানে আছে হুজুর, ফকির সাহেব, পুরো টাকাটাই ওনার পকেটে আছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি টাকা চুরি করিনি, চুরি করেছে ওই কচি। চুরি করেননি তো পালাচ্ছেন কেন? দেখি আপনার কথাটা দেখি। দাদা, এই তো আমাদের টাকা। শয়তান, বিশ্বাসঘাতক, তুই আমাকে পথে ফকির করতে চাইছিলি। ভৈরব বাবু, এটাকে থানায় নিয়ে যান। দেখবেন এর উপর কোনো রকম দয়া মায়া দেখাবেন না। বিশ্বাসঘাতক যেন তার উপযুক্ত শাস্তিটাই পাক। হুজুর আমাকে বাঁচান, হুজুর আমাকে বাঁচান। আমি টাকা চুরি করিনি, টাকা চুরি করেছে ওই কচি। বাঁচাবো বাঁচাবো তোর মতো জানোয়ারকে। ভাগ্যিস ফকির সাহেব এসেছিলেন। কোথায় গেল, কোথায় গেল ফকির সাহেব? সন্দীপ, ফকির সাহেব চলে গেছে। কি আশ্চর্য, ভিক্ষা না নিয়ে চলে গেল লোকটা। ভেবেছিলাম কিছু বকশিস দেবো, যাকে যখন দেখা হবে তখন কিছু না হয় দেওয়া যাবে। আমি কিছুক্ষণের মধ্যে মেহফিলে যাচ্ছি সন্দীপ, তুই মায়ের পুজোটা সেরে ফেলিস। টাকাটা ভৈরব বাবু, আমি একটা কথা আশ্চর্যই ভাবছি সন্দীপ বাবু, যে বিশে ডাকাত কত মহান। আমি আইনের গোলাম না হলে তাকে প্রাণ ভরে আশীর্বাদ করতাম। হ্যাঁ ওই যে হাবিলদার মানুষের পবিত্র শুধু দেখুন ভৈরব এই বাবু। ধরে যায়। এই ভুজঙ্গ বাবু আমার বাবার আমল থেকে কাজ করছে, কিন্তু ওর টাকাটা চুরি করতে একটুও বিবেকে বাঁধল না। আর যে বিষেকে দাদা 1 বছর আগে চাবুক মেরেছিল, সেই বিষে টাকা দিয়ে আমাদের সম্পত্তি রক্ষা করলো। বিশে ডাকাত টাকা দিয়েছে? হ্যাঁ, অথচ দাদা ভাবছে শ্বশুর টাকা দিয়ে আমাদের সম্পত্তি রক্ষা করছে। আমার দাদা চৈতন্য হলো না। তাহলে বলুন হুজুর, আমাকে বাঁচান হুজুর। আপনাকে পান খেতে আমি 200 টাকা দেব। তো হয় আপনার, এই বুড়ো বয়সে আমাকে আর জেল খাটাবেন না। আমাকে বাড়ি নিয়ে চলুন, পান খেতে আপনাকে 200 টাকা আমি দেব। আমার হাতে যদি ক্ষমতা থাকতো তোমায় আমি ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিতাম। শয়তান নিমখারাম, চলো থানায়। তোমায় চলো। বীরবল, বীরবল, কনস্টেবল বীরবল, কাম হিয়ার। অ্যারেস্ট হিম। চল, জেলের ভাত খাবি, চল।